দর্শক স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনার বিষয় সুশাসন এবং রাজনীতি। এই দুটো বিষয়ই ওতপ্রোতভাবে জড়িত, কারণ বোধহয় রাজনীতির মূল উদ্দেশ্যই দেশে সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমাদের রাজনীতি কতটা সেটা পারছে, সেটা নিয়ে আজকে আমরা মূলত কথা বলবার চেষ্টা করব। তিনজন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন আমাদের সাথে। শুরুতেই পরিচয় করে দিচ্ছি জনাব নূর আহমেদ বকুলের সাথে, তিনি পলিট ব্যুরোর সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আছেন জনাব এবিএম মোশাররফ হোসেন, তিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপির, এবং আছেন রাশেক রহমান, তিনি আওয়ামী লীগের নেতা। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই জনাব নূর আহমেদ, আপনার কাছে আসতে চাই। যে কথাটি বলছিলাম যে রাজনীতি সচরাচর আমরা ধরে নেই সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে, এবং রাজনীতি কিভাবে হবে তার জন্য কিছু কিছু দেশের সংবিধান থাকে, কিছু কিছু দেশে কিছু অলিখিত নিয়ম থাকে। বাংলাদেশের রাজনীতি কতটুকু সুশাসন প্রতিষ্ঠা করতে পারছে এখনকার সময়ের প্রেক্ষিতে যদি বলেন। প্রথমে একটু বলে নিই, সেটা হচ্ছে যে রাজনীতি এবং সুশাসন এই কনসেপ্টটাই লেট 70s 80s এর ফার্স্টের দিকে, এটা যখন বিশেষ করে গুড গভর্নেন্সের কথাটা ছিলই, পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স ছিল, কিন্তু যখন গুড গভর্নেন্সের কথাটা এলো, বেসিক্যালি এটা মানে ওয়ার্ল্ড ব্যাংক পলিসি, ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলোর সঙ্গে মিলিয়ে গভর্নেন্সের কথাটা, এবং গভর্নেন্স একটা চেহারা নিল, হচ্ছে গুড গভর্নেন্স একটা চেহারা নিল সুশাসন। যখন আমি বলি, তখন প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে গেল যে সমস্ত কিছুতে, অর্থাৎ এটাকে যদি আমি বলি যে একটা সুপার ডেমোক্রেসি, এটা কালচারালি পলিটিক্যালি একটা যদি মাত্রায় যেতে পারে, তখন একটা সুশাসনের প্রশ্নটা আসে। তার মানে রাজনীতি এবং সুশাসন এটা জড়িয়ে আছে যেভাবে, এটা অ্যাপার্ট করে যেমন দেখা যাবে না, তেমনি আবার ডেভেলপমেন্টও এটাকে একসঙ্গেই নিয়ে যেতে হবে। এখন আসেন বাংলাদেশের প্রশ্ন। আজকে 46 বছরে আমরা পা দিতে চলছে, শুরু হলো আর কি, মুক্তিযুদ্ধের বিজয়, মানে আমাদের 46 বছরে পা দেব। এবং এর মধ্যেই যদি আমরা দেখি যে এই দেশটার একটা উপনিবেশিক কাল, একটা ব্রিটিশ উপনিবেশিক কাল, পাকিস্তানি উপনিবেশিক কাল, পরবর্তীতে একটি মুক্তিযুদ্ধ, তারপরে দেশটার ডেভেলপমেন্ট, আস্তে আস্তে আজকে 45 বছর আমরা পার করছি। এবং ডেমোক্রেসির চর্চায় যদি বলি, স্বাধীনতা উত্তরকাল থেকে বাংলাদেশে আমরা ডেমোক্রেসিটা প্রপারলি চর্চা করতে পারিনি। যদি একটা স্বাধীনোত্তরকাল এটাই মানে ন্যায্য হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। এখন এসে আমরা এই কথাগুলো বলছি আজকের যুগে, এগুলো খুব ট্রান্সপারেন্সির কথাটা যেমন আজকের যুগে আসে সুশাসনের প্রশ্নে, অ্যাকাউন্টেবিলিটির কথা আসে সুশাসনের প্রশ্নে, রুলস আইনের শাসন মানার জন্য আসে ডেমোক্রেসির প্রশ্নে, রাইটসের প্রশ্নগুলো আসে ডেমোক্রেসি এবং রাজনীতির প্রশ্নে। তাহলে সব মিলিয়ে ঘুরিয়ে কথাগুলো বললে দেওয়াই হচ্ছে রাজনীতির প্রশ্ন। এখন আমাদের দেশে যে দলগুলো রাজনীতি করছি, আমরা খুব সত্যি কথা বলতে গেলে যে রাজনৈতিক ডেমোক্রেটিক কালচারের মধ্যে নিজেদেরকে নিয়ে আসবার জন্য যে এনভায়রনমেন্টটা লাগে, আমরা সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারিনি। আমাদের মধ্যে এখনো পর্যন্ত মানে ফিউডাল ডমিনেন্স তো বটেই, তার সঙ্গে একটা ইকোনমিতে যেহেতু টাকাটা এসছে লুটপাটের মধ্যে দিয়ে, অর্থবলটা তৈরি হয়েছে, তার সঙ্গে দস্যুবৃত্তিটা তৈরি হয়েছে, এর মধ্যে একটা করাপ্ট কালচার এর সঙ্গে ঢুকে গেছে রাজনীতিতে। এরও একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের পলিটিক্সের মধ্যে রয়ে গেল, এবং এই নেগেটিভ ইম্প্যাক্টটা এখনো পর্যন্ত আমরা ওই ধারাতেই আছি, এবং আমরা একটা ভালো ইলেকশন করতে পারি না, অর্থাৎ আমাদের একটা ভালো নির্বাচন কমিশন আমরা তৈরি করতে পারছি না। এটা একটা স্ট্রাগলের মধ্যে আমরা আছি, টুয়ার্ডস ডেমোক্রেসি ভালো দিকে যাওয়ার আমরা চেষ্টা করছি। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার কথা যখন বলি, কথাটা বলি, কিন্তু প্র্যাকটিসে গিয়ে আমরা পারি না। আমরা দেখা যায় যে আমাদের ক্ষমতাসীন দল রাজনীতি করছেন, তাদের লোক জেলখানায় আছেন, মারতে যাচ্ছেন, আবার ক্ষমতার বাইরে যারা আছেন তারা জেলে ঢুকছেন। অথবা বড় চুরি হয়ে গেল, ধরে যদি আমি বলি এই সময়কালে ব্যাংকগুলো যে লুট হলো, এই লুটের মধ্যে বিশেষ করে বেসিক ব্যাংকের যে শেষ পর্যন্ত যে তদন্ত রিপোর্ট হলো, বিচার হলো অন্যদের, কিন্তু তদন্ত রিপোর্টে যা পাওয়া যাচ্ছে সেখানে এসে বাদ পড়ে গেলেন মূল হোতা। এরকম ঘটনাগুলো যদি সুশাসনের প্রশ্ন আসে, আবার দেখেন চেষ্টাটা আছে, সে চেষ্টা যদি বলি 2-4টে কেস ধরছে, সেখানে আজকেও একটা দেখলাম যে 5 কোটি টাকার মানে ঘটনা, যে রেলের যে কেস ছিলেন সঞ্জীব সেনগুপ্ত বাবুর, আজকে তাকে ধরা হয়েছে এবং তার একটা পানিশমেন্টের জায়গায় এসে যাচ্ছে। এরকম ঘটনাও আছে। তাহলে আমার কথা হলো যে রাজনীতিটাকে যদি সত্যিকার অর্থে জনগণের কল্যাণের দিকে যদি নিয়ে যেতে হয়, তাহলে সুশাসনের যেগুলো আছে, সুশাসনের আরেকটা প্যারামিটার আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই প্যারামিটারটা হলো এই যে আপনার রাষ্ট্রীয় সম্পদ তার জনগণের জন্য আপনি কিভাবে তার উৎসগুলোকে জনগণের জন্য, জনগণের প্রয়োজনে কতভাবে
তার কাছে নিয়ে যেতে পারছেন, সেটা হচ্ছে কিন্তু সুশাসনের আরেকটি মানদণ্ড। আমাদের দেশে এখন আমি একটা কথা বলতে পারি যে আমরা টুয়ার্ডস ডেমোক্রেসি একটা স্ট্রাগলে আছি। এটা আজকে যারা মূল দল, আমি এখানে দুজন বন্ধু এসছেন মূল দলের বাংলাদেশের রাজনীতিতে, তাদেরও উচিত, তারাও চেষ্টা করবেন আমার ধারণা, এবং করছেনও। আগামীতে আরেকটা ভালো একটা ইলেকশন, দেশটার কতগুলো জায়গায় আমাদের কনসেনসাস বিল্ড আপ করা যদি আমরা করতে পারি, তাহলে আগামীতে আমাদের দেশ এগোবে বলে আমি মনে করি। ধন্যবাদ। জনাব মোশাররফ হোসেন, নির্বাচনের কথা বারবারই ঘুরে ফিরে আসে এবং সেই সাথে উন্নয়নের কথা চলে আসে, গণতন্ত্রের কথা আসে। ভালো নির্বাচনের জন্য এক ধরনের সংলাপ আমরা দেখছি রাষ্ট্রপতির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের। সব মিলিয়ে সেটি কি ভালো নির্বাচনের মধ্য দিয়ে কি সুশাসনের দিকে দেশ যায়, নাকি এছাড়াও সুশাসনের কোনো রাস্তা রয়েছে? না, নির্বাচনই যে শুধু একমাত্র সুশাসনের মূল নিয়ামক শক্তি এটা কিন্তু না। অনেকগুলি ধাপের মধ্যে অন্যতম একটি হলো নির্বাচন। এবং আমাদের সংবিধানও কিন্তু স্পষ্ট ভাষায় বলা আছে যে 65 আর্টিকেল যদি আপনি দেখেন যে জনগণের সরাসরি ভোটে আমাদের নেতা নির্বাচিত হবে। কিন্তু সাম্প্রতিককালে আমরা এটারও একটি চরম ব্যত্যয় আমরা লক্ষ্য করেছি, যে আমরা দেখেছি যে 154 জন সরাসরি জনগণের ভোট ছাড়া নির্বাচিত হয়ে গেছে, এবং সেই সংসদ আছে বাংলাদেশে, চলছে, আমরাও মেনে নিচ্ছি। তারপর যে কথাটি বকুল ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আপনার একটা গণতন্ত্রের কিছু কিছু উপাদান আছে, যেমন আমাদের স্বচ্ছতা দরকার আছে, আমাদের জবাবদিহিতা দরকার আছে, আমাদের উন্নয়ন তো আছেই, পাশাপাশি সুশাসনও আমাদের দরকার আছে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিককালে যদি আমরা লক্ষ্য করি যে এই কম্পোনেন্টগুলি অনেকগুলি কিন্তু এখন আমাদের মধ্যে অনুপস্থিত। বকুল ভাই একটা কথা বলার চেষ্টা করেছি, আপনি দেখবেন যে আইনের শাসন, অথচ আমরা দেখতে পাচ্ছি যে আজকে সে বলেছে যে একজন মন্ত্রীর এপিএস অর্থ কেলেঙ্কারির জন্য তার আজকে সাজা হয়েছে। কিন্তু বাংলাদেশে আমরা দেখি এই সাজাটাকেও কিন্তু আবার অন্যভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। আপনি নিশ্চয়ই এই যে বর্তমান এই আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে মহামান্য রাষ্ট্রপতি এর মধ্যে 30 জন যারা আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়েছে, সাজাপ্রাপ্ত হয়েছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে, এরকম 30 জনকে ইতিমধ্যে মাফ করে দিয়েছে। এবং খুব আলোড়ন সৃষ্টিকারী, যদি আমরা নাটোরে দেখি, বকুল ভাই বা রাশেক রহমান উত্তরবঙ্গের লক্ষ্মীচার জানবে যে এক যুব দলের সভাপতি গামা হত্যা হয়েছিল, আদালত কর্তৃক সর্বোচ্চ সাজা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি 18 জনকে এক আদেশ বলে তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আপনি যদি আরেকটি আলোড়ন সৃষ্টিকারী হত্যাকাণ্ড, যে লক্ষ্মীপুরে অ্যাডভোকেট নুরুল ইসলাম, যাকে টুকরো টুকরো করে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই মামলার আসামি বর্তমান আওয়ামী লীগের নেতা এবং লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের ছেলে বিপ্লব। এটা খুব আলোড়ন সৃষ্টিকারী, যে জেলখানা বসে তার রাজকীয়ভাবে বিয়ে হয়েছে। এই ঘটনাগুলো আমরা মিডিয়ায় দেখেছি, পত্রিকায় দেখেছি, তাকেও কিন্তু রাষ্ট্রপতি মাফ করে দিয়েছে। সুতরাং একদিকে আপনি আইনের শাসন বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, উন্নয়নের কথা বলবেন, অন্যদিকে আপনার দলীয় দৃষ্টিকোণ যদি সব বিচার করেন, তাহলে কিন্তু আপনার সুশাসন বাংলাদেশে আসবে না। আর আরেকটি জিনিস আমরা অত্যন্ত অদ্ভুতভাবে লক্ষ্য করছি, বিশেষ করে এই বর্তমান আওয়ামী লীগের আমলে, যে তারা কিন্তু আজকে সেই আইয়ুব খানের মতো একটা তকমা বাংলাদেশের রাজনীতিতে লাগিয়ে দিতে চাচ্ছে, যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে কেন, 1970 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ, তৎকালীন পাকিস্তানের মানুষ বা তৎকালীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে কিন্তু নির্বাচিত করেছিলেন, এবং আওয়ামী লীগের তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। তাকে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করেনি, তার প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। অথচ সেই দলের কাছ থেকে আজকে আমরা সেই আইয়ুব খানের মতো শুনি যে আগে উন্নয়ন পরে ডেমোক্রেসি, কিন্তু এইটা দিয়ে কখনো কিন্তু আপনার টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। আপনি যদি সিঙ্গাপুরের লি কুইন, সিঙ্গাপুরকে আজকে অনেক জায়গায় তুলে নিয়ে গেছে, কিন্তু সিঙ্গাপুর কিন্তু গণতন্ত্রের লেশ মাত্র নাই। আজকে ডক্টর মাহাথিরের আমরা নাম শুনি, বা তাকে মালয়েশিয়া উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক আইকন বলা হয়, অথচ মালয়েশিয়ায় কিন্তু হাজার হাজার লোককে হত্যা করে আজকে সেখানে এই তথাকথিত উন্নয়নের জোয়ারে। কিন্তু বাংলাদেশেও আজকে কিন্তু একই অবস্থা। আজকে দেখেন বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, আজকে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। গত 4-5 দিন আগে দেখেছি আমরা যে প্রায় 850 বিসিএস কর্মকর্তা এই সরকারের আমলে ওএসডি অবস্থায় আছে।
যারা মেধা দিয়ে মেধার মাধ্যমে কম্পিটিশন পরীক্ষার মাধ্যমে আজকে সরকারি চাকরি দেশ সেবার জন্য এসেছে, তাদেরকে আজকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। এইভাবে যদি প্রত্যেকটি ক্ষেত্রে আপনি রাজনীতিকরণ করেন, দলীয়করণ করেন, সেখানে সুশাসন যেমন আসবে না, আর এই উন্নয়নের সুফলও পাবেন না। হ্যাঁ, উন্নয়ন দরকার আছে দেশে, কিন্তু উন্নয়নের অবস্থা দেখেন আপনি, যে আমরা এই যে গত পরশুদিন আমরা যুগান্তর পত্রিকা দেখেছি যে ভারতে 1 কিলোমিটার রেলপথ নির্মাণ করতে 21 কোটি টাকা দরকার, আর বাংলাদেশের ঢাকা টু পায়রা বন্দর কুয়াকাটা যে আপনার রেলপথের জন্য 203 কোটি টাকা পার কিলোমিটারে খরচ যাবে। তো এখানে তো কোনো স্বচ্ছতা নাই, এখানে তো দুর্নীতি। আজকে আপনি দেখবেন এই যে চিটাগাং একটি রেলপথ নির্মাণে 203 কোটি টাকা পার কিলোমিটারের, অথচ এগুলি কিন্তু আপনি চিনতে। সুতরাং একদিকে আপনি উন্নয়নের কথা বলবেন, অন্যদিকে দুর্নীতির একটি মহাসাগর তৈরি করবেন, যার জন্য অর্থমন্ত্রী কিন্তু এই সরকারের অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছে যে বাংলাদেশের ব্যাংকগুলিতে শুধু সাগর চুরি হয় নাই, এখানে সাগর চুরি হয়েছে। একজন অর্থমন্ত্রীর এই যদি বক্তব্য হয়, তো সেক্ষেত্রে আপনি যদি গণতন্ত্রের কথা বলবেন, সুশাসনের কথা বলবেন, অন্যদিকে জনগণের সম্পদ লুট করবেন, এটা কিন্তু পরস্পর বিরোধী। সুতরাং এই অবস্থা চলতে পারে না, যার জন্য গণতন্ত্রকে কিন্তু গণতন্ত্রের মতো চলতে দিতে হবে। রাশিক রহমান, আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গটি উঠেছে, গণতন্ত্র নাকি সুশাসন, নাকি দুটি, নাকি উন্নয়নই সবচেয়ে বেশি সামনে আসবে, কোনটি? আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি বকুল ভাইকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ ওনার সাথে যখনই আমি টক শো করি আই লার্ন সামথিং নিউ। সো আমি ওনাকে খুব রেসপেক্ট করি। আর রাজনীতি এটা একটা বড় অংশ, নতুন কিছু শেখা, জানা, কনসেপচুয়ালি পরিষ্কার হওয়া। আমি প্রথমত মোশাররফ ভাইয়ের জায়গা থেকে আসতে চাই। দেখেন, আমাদের সরকার, আওয়ামী লীগ সরকারের মাননীয় অর্থমন্ত্রী যদি বলে থাকেন, যেটা বলেছেন, যে ব্যাংকগুলোতে পুকুর চুরি হয়নি, সাগর চুরি হয়েছে, মাঝে মাঝে কিন্তু আমরা ডেমোক্রেসির মানে ভুলে যাই। একজন সিটিং ফুল ক্যাবিনেট মিনিস্টার যখন এই কথা অকপটে বলতে পারেন যে ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় পরিচায়ক। আমরা এমনও সরকার চিনি যেখানে খাম্বা লিমিটেড হয়েছিল, যেখানে এই ধরনের অনেক কেলেঙ্কারি হয়েছিল, কিন্তু কোনো মন্ত্রী কিন্তু দ্যাট থিং কন্টেস্ট স্বীকার করতে পারেনি। অর্থাৎ সরকারের মাঝেও কিন্তু গণতন্ত্র চর্চার ব্যাপার আছে, যে একজন ক্যাবিনেট মন্ত্রী, ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য ক্যাবিনেট, প্রধানমন্ত্রী হচ্ছে ফার্স্ট অ্যামং অল, তার ভিতরে একজন অকপটে বলতে পারছেন যে এই ব্যত্যয়টা হয়েছে, এই ত্রুটিটা হয়েছে, অপরাধটা হয়েছে, এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। এই যে গণতান্ত্রিক চর্চার কত বড় দৃষ্টান্ত, এটা যারা অনুধাবন করবেন না, তাদের হাত দিয়ে খুব একটা গণতান্ত্রিক আবহাওয়া আপনি আগামী দিনে আশা করতে পারেন না। আমি মনে করি আবুল মাল মুহিত সাহেব সাহসিকতার পরিচয় দিয়েছেন, এবং গণতন্ত্র শুধুমাত্র বিরোধী দল এবং সরকারি দলের মাঝেই সীমাবদ্ধ থাকবে এটা কিন্তু ঠিক নয়। সরকারি দলের মাঝেও গণতন্ত্র থাকতে হবে, এবং সেটাই পরিচয় দান করেছেন। এটা গেল এক। দুই, উনি মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা করার বা ক্লেমেন্সির যে সক্ষমতা বা যে শক্তি যেটা দেওয়া হয়েছে সংবিধানের মারফতে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে কিন্তু আমার মনে পড়ে যায় সুইডেন আসলাম নামে একজনের নাম আমি শুনেছিলাম, যিনি হত্যা করে ফাঁসির দায়ে অভিযুক্ত হয়েছিলেন, সুইডেনে পাড়ি জমিয়েছিলেন, সুইডেন থেকে এসে একদিন কারাগারে ঢুকে তৎকালীন বিএনপি সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি ওই একদিনের মাথায় তাকে মাফ করে দিয়েছিলেন। সো ভুল তথ্য, সে এখনো জেলে, ঢাকা জেলে আছে। কে ওনাকে ক্লেমেন্সি দেওয়া হয়নি? অবশ্যই ক্লেমেন্সি দেওয়া হয়েছে, 100%, 100%। কোন এখন যদি অন্য মামলায় যেতে পারে, বাট তাকে ওই খুনের মামলায় ক্লেমেন্সি দেওয়া হয়েছিল। এবং আপনি যদি বলেন যে 2001 থেকে 2006 সালের বিএনপি সরকারের সময় আপনাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি কাউকে সাধারণ ক্ষমা দেননি, তাহলে এটা হবে ভুল। এখন ক্লেমেন্সি নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, কারণ এটা হচ্ছে এটা ইনহেরেন্ট ক্যাপাসিটি অর এবিলিটি অফ দ্য অনারেবল প্রেসিডেন্ট। এটা নিয়ে কথা বলি যদি আমি এখন, তাহলে যেটা হবে আমার কাছে মনে হয়, তাহলে আমাকে বলতে হয় যে বেগম খালেদা জিয়া বিএনপি কে নিয়ে যে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করলেন একটা সুষ্ঠু নির্বাচনের আশায়, তাহলে ওটা নাটক ছাড়ার কিছু না, তঞ্চকথা ছাড়ার কিছু না। আপনি মহামান্য রাষ্ট্রপতির যেসব সক্ষমতা সেগুলোকে নিয়ে প্রশ্ন তোলা মানে আবার তার উপরে আপনি এক জায়গায় গিয়ে আস্থা রাখছেন, এটা হতে পারে না। সো মোশাররফ ভাই, আপনাকে রিট্র্যাক্ট করতে হবে। হয় আপনি ওনার কাছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য গিয়েছেন সেটা নিয়ে থাকবেন, অথবা আপনি তার সাধারণ ক্ষমা যে করেছেন এটা অনলাইন অবশ্যই সম্পর্ক আছে। যেই ব্যক্তি সুবিচার করতে পারেন না, আপনি যেই দিকে ইঙ্গিত করছেন, যেই ব্যক্তি হয়তোবা কোনো অজানা কারণে যেটা আপনার কাছে গ্রহণযোগ্য না, জনগণের কাছে গ্রহণযোগ্য না, তিনি যদি কাউকে ক্ষমা করেন, সে কিভাবে আপনাকে একটা সুষ্ঠু নির্বাচন দিবেন? অবশ্যই এর সাথে সম্পর্ক আছে। এইভাবে আপনি কোনটাকে আসলে সেপারেট করতে পারবেন না। আই গেস উই হ্যাভ টু, মানে প্রতিটা জিনিসে একটু লজিক্যালি আগাতে হবে। এখন আমি আসল জায়গাটায় আসি, নির্বাচন কি আমার চোখে? আমার চোখে নির্বাচন হচ্ছে সুশাসন কে উপহার দিবেন, সুশাসন কে প্রতিষ্ঠিত করবেন,
সেই ব্যক্তিকে নির্বাচনের প্রক্রিয়াটি হচ্ছে ইলেকশন, আর কিছু না। পৃথিবীতে বহু দেশ আছে যেখানে নির্বাচন সুষ্ঠুভাবে হয় কিন্তু সুশাসন নাই। আবার ঐতিহাসিকভাবে এটা প্রমাণ করা সম্ভব যে পৃথিবীতে বহু দেশ আছে যেখানে নির্বাচন ছিল না, গণতন্ত্র ছিল না, কিন্তু ওই সময়ের স্ট্যান্ডার্ডে সুশাসন ছিল। বর্তমানে কি অবস্থা, যেদিকে তিনি ইঙ্গিত করলেন, আমরাও তো গণতন্ত্র চাই, গণতন্ত্রের মাঝে নির্বাচন একটা অঙ্গাঙ্গিক অংশ, তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমার কথা হচ্ছে, আপনি সংগ্রাম করছেন গণতান্ত্রিক আবহ প্রতিষ্ঠিত করার জন্য। এই গণতান্ত্রিক আবহ আওয়ামী লীগের অধীনে প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা, সেই সংগ্রাম বা সেই আন্দোলনে পেট্রোল বোমা নয়, গাড়ি জ্বালিয়ে দেওয়া নয়, অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা নয়, কাউকে হত্যা করা নয়, বরঞ্চ আমি মনে করি বাংলাদেশের আপনার পক্ষেও সকল জনসাধারণকে নিয়ে ওই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। এবং করার মধ্য দিয়ে যদি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সরকার মানুষের প্রতি যে প্রতিশ্রুতি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেইটাকে যদি ব্যত্যয় করতো, আপনার আন্দোলন সংগ্রামের যথার্থতা হতো প্রমাণিত। কিন্তু সমস্যা হচ্ছে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, কিন্তু বেগম খালেদা জিয়া, মোশাররফ ভাইকে তো বাদই দিলাম, ওনার থেকেও বড় বড় যারা নেতা আছেন, অথবা তৃণমূল, উপজেলা কমিটি, জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটি, স্থায়ী কমিটি, কোনো কমিটির কারোর সাথে কথা না বলে শুধুমাত্র তারেক জিয়া এবং খালেদা জিয়া দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা নির্বাচন করবেন না। তো যেই দলের মাঝে এত বড় অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়ার দৃষ্টান্ত আছে, সেই দল যখন নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, তখন আমার ভিতরে সন্দেহ থেকে যায়। তবে আমি একজন ইতিবাচক মানুষ, আমি মনে করি এবার তারা যেভাবে এগিয়ে আসছে, এটা যদি ধারাবাহিক থাকে, তাহলে আগামী দিনে হয়তো একটা ইনক্লুসিভ নির্বাচন ইনশাআল্লাহ হবে। সেই প্রসঙ্গে আমরা আসতে চাইবো। আমি একটু একটা জায়গায় আসি। একটা বিরতির সময় হয়ে গেছে, আরেকজন দর্শক আছেন, আপনাকে বিরতির পরে আবার সুযোগ দেব নিশ্চয়ই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আমার পরিচয় হচ্ছে, আমি চট্টগ্রামের একজন সিনিয়র সিটিজেন, আমার নাম পাপলু আশরাফ। জি, আমার প্রশ্ন হচ্ছে জাতির কাছে, যে এই গণতন্ত্রের নামে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতজন এমপি এবং আপনার এই মিনিস্টার হয়েছে এই দেশে, তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন এবং রিলেটেড যত ফ্রেন্ড সার্কেল আছে, তারা সবাই কোটিপতি হয়ে যাচ্ছে। ব্রেন ড্রেনের মতো করে এখান থেকে টাকা পাচার হয়ে ইয়েতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে এবং কানাডায় যাচ্ছে। তা আমার কথা হচ্ছে যে, যেই জন্য আমরা স্বাধীন করলাম দেশ, যে ট্রেন টাকা চলে যাচ্ছে ইয়েতে আপনার পাকিস্তানে, এখন তো চলে যাচ্ছে গুলশান মারানি হয়ে বায়া হয়ে আস্তে করে এটা চলে যাচ্ছে আপনার কানাডায়, এটা মালয়েশিয়া এবং এটা যত সমস্ত সুইজারল্যান্ড থেকে এই সমস্ত দুবাইতে। তাহলে এই গণতন্ত্রের মানে কি, আর এই সমস্ত এমপি দেরকে রাখা লাভ কি? আমার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে রাশেক রহমান যে প্রসঙ্গে ছিলেন সেখানেও আমরা যাব, আর আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নিশ্চয়ই। দর্শক, আপনারা সবাই সঙ্গে থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম মুক্তবাক। আজকে আমরা কথা বলছি সুশাসন ও রাজনীতি নিয়ে। রাশেক রহমান, একটা প্রসঙ্গে ছিলেন আপনি। আমি একটু সম্মানিত দর্শকের কথাটার সাথে একসাথে মিলেই আমি নিশ্চয় করে দিই। দেখেন, ভারতে গণতান্ত্রিক চর্চার যে ধারাবাহিকতা আছে, আর যাই হোক, এটা নিয়ে খুব একটা প্রশ্ন ওঠে না। মানুষ বলে যে ইটস এ গ্রেট ইনস্টিটিউশন, খুব শক্ত একটা নির্বাচনী পরিচালনা করার মতো সংস্থা, প্রতিষ্ঠানের ভিতরে একটা সমন্বয় আছে। এরপরেও আপনি গণমাধ্যমগুলোর ভিতরে দেখলে দেখবেন যে ভারতেরও যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, প্রায় কিন্তু দুর্নীতি আসছে, বিশাল পরিমাণ। বাংলাদেশেও হয়তো এর থেকে ব্যত্যয় ঘটছে না। এই দর্শকের ভিতরে অসম্ভব ক্ষোভ কাজ করছে, আমাদের ভিতরে ক্ষোভ কাজ করে। আমি যেটা বলতে চাচ্ছি, নির্বাচন ঠিক মতো হলেই যে মন্ত্রী আঙ্গুল ফুলে কলা গাছ হবেন না, বা এমপি আঙ্গুল ফুলে কলা গাছ হবেন না এবং অর্থ পাচার হবেন না, এটা মনে করার কোনো কারণ নেই। কারণটা হচ্ছে, আমি আবার বকুল ভাইয়ের কথাই যাচ্ছি, যে সুশাসন এবং পলিটিক্স বা গুড গভর্নেন্স, এটাকে খুব সহজভাবে এক্সপ্লেন করা যায়। এটা একটা কমিটমেন্ট বেসিক্যালি, অর্থাৎ আপনি প্রতিশ্রুতিবদ্ধ আপনার জনতার প্রতি যে আপনি ক্ষমতায় থাকলে তার জন্য কাজ করবেন এবং গণতন্ত্রের যে মুনাফা, অর্থাৎ ডেমোক্রেটিক যে ডিভিডেন্ড, সেটা আপনি নিশ্চিত করবেন। যতদিন না আপনার দেশের রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে ওই কমিটমেন্ট বা ওই সংকল্প বা ওই দৃঢ়তা বা ওই শপথ প্রকাশিত না হবে, ততদিন পর্যন্ত আপনি একেবারে সুষ্ঠু থেকে সুষ্ঠুতর সাদা শুভ্র নির্বাচন করার মধ্যে দিয়ে গেলেও এই যে সম্মানিত দর্শকের যে ক্ষোভ এবং আরো মানুষের যে ক্ষোভ, যে দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে গেছে রাজনীতি, এর থেকে আপনি মুক্তি পাবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। এইটা আমি কেন বলছি, কারণ আজকে bdnews24.com একটা নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে ত্রিপুরার যিনি গভর্নর, তিনি বলছেন যে 2001 থেকে 2007 সাল পর্যন্ত ত্রিপুরাকে অস্থিতিশীল করার জন্য জঙ্গিবাদী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী থেকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল। অর্থাৎ কি হচ্ছে,
যেখানে বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি দেশের সাথে সৌহার্দ্যের সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক স্থাপন করা, সেখানে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তথাকথিত যে গণতান্ত্রিক সরকার ছিল, বিএনপি সরকার, জামাতে ইসলামী সরকার, সেই সরকারই তার বন্ধু রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের ভিতরে জঙ্গিবাদ, সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে আশ্রয় দিলেন। তার মানে কি, যে আপনি যখন ভারতের সাথে একটা সাংঘর্ষিক জায়গায় চলে যাবেন, তখন কিন্তু সামগ্রিকভাবে দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী ভাবে চিন্তা করেন, আপনি আপনার জনগণের কল্যাণ সাধন করছেন না। ওই জায়গাটাতেই হচ্ছে কথা, যে কিছু কিছু কমিটমেন্ট চোখে দেখা যায় না, দীর্ঘমেয়াদী ভাবে তা প্রকাশিত হয়। এবং বাংলাদেশের রাজনীতির এই রূঢ় বাস্তবতা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া এবং তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া সত্যিকার অর্থে গণতান্ত্রিক মুনাফা বলতে যেটা বোঝায়, যে আমি ভোট দেই কেন, আমার জীবনের পরিবর্তন হবে, আমার আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন হবে, আমার নিরাপত্তার পরিবর্তন হবে, এটাকে পরিশোধ করতে পারেনি। তবে এখানে সবচেয়ে বড় উজ্জ্বলতম দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথাটি শেষ করব, সেটা হচ্ছে প্রতিটি গণমাধ্যম সহ বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জের 7 খুন মামলা নিয়ে যে সন্দেহ পোষণ করা হয়েছিল, সেই মামলাটি শেষ হয়েছে, 26 জনের ফাঁসি ঘোষিত হয়েছে এবং ফাঁসিগুলো হবে। শুধু তাই না, আপনি দেখেন 71 সালের যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। আবার রিসেন্ট আরেকটা ঘটনা দিয়ে শেষ করতে চাই, বিশ্বজিৎ হত্যাকাণ্ডেরও কিন্তু প্রত্যেকটি আসামির ফাঁসি হয়ে গেছে। এখন আমি বলতে চাচ্ছি না যে আমরা একদিনই সকল সমস্যার সমাধান করে ফেলবো, তবে নারায়ণগঞ্জের এই রায়ের মধ্য দিয়ে সমস্ত দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত দুর্বৃত্ত, অপরাধী, অন্যায়কারী, যেটা বকুল ভাই বললেন যে আমাদের কি বলে পেশি শক্তি এবং অর্থশক্তির দুটো সমন্বয় হয়ে গেছিল, তাদের কাছে একটা বার্তা কিন্তু চলে গেছে যে আর যাই হোক, আপনি যদি চিহ্নিত হন এবং আপনি যদি ধৃত হন এবং আপনাকে যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সাজা হবে। আমি মনে করি বাংলাদেশ একটা ভিন্ন পর্যায়ে গিয়েছে, সেটা অর্থনৈতিক ভাবে বলুন, প্রশাসনিক ভাবে বলুন, বিচার ব্যবস্থা দিক দেবো, তবে উন্নতির অনেক সুযোগ রয়েছে। আমি যদি বলি যে আমরা একেবারে 100% ঠিক জায়গায় আছি, এটা আবার। মোশাররফ হোসেন, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। যে কথা দর্শক বলছিলেন যে এমপিরা বছরের পর বছর নির্বাচিত হয়েছেন সাধারণ মানুষের ভোটে, কিন্তু তাদের এবং তাদের আত্মীয় স্বজনের আঙুল ফুলে কলা গাছ হতেই তারা দেখেছেন। বলছিলেন যে যদি স্বাধীনতার আগে আমরা বলে থাকি যে পাকিস্তানের সব অর্থ চলে গিয়েছে, আজকে সেটা গুলশান বনানীতে এসে জমা হচ্ছে, হয়তো বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আমাদের রাজনীতির যে এক ধরনের নীতির কথা রাশিক রহমান বলছিলেন, যে এক ধরনের কমিটমেন্টের কথা বলছিলেন, সেটা কোথায় হারিয়েছি আমরা? না, রাশিক রহমান অনেক কথা বলেছে। এখন আপনাকে দেখতে হবে, ভালো লাগে যেখানে উন্নয়ন হয় সেখানে কিন্তু দুর্নীতি বিশ্বে কোথাও জিরো, কারাপশন কোথাও নেই, কিন্তু সে মাত্রাটা কতটুকু এবং পৃষ্ঠপোষকতা কারা করে, এটাকে আপনাকে দেখতে হবে। আজকে যে কথাটি বলা হয়েছে যে আসামিদেরকে আজকে যারা অন্যায় করছে তাদেরকে পানিশমেন্ট হচ্ছে, আমরা তো দৃশ্যমান তা দেখতে পাচ্ছি না। আজকে নারায়ণগঞ্জের ঘটনার যদি কৃতিত্ব বাংলাদেশে কাউকে দিতে হয়, সেটা হলো মিডিয়ার। মূল কৃতিত্ব বাংলাদেশের মিডিয়ার এই ঘটনা উদ্ঘাটন করেছে, যার জন্য সরকার বাধ্য হয়েছে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আমি একটু বলি, আপনি পরে আপনি একটু বলেন, তারপর আপনি আরেকটা জিনিস বলবেন যে আজকে দুর্নীতি বিভিন্ন সময় হয়েছে, কিন্তু আপনি লক্ষ্য করুন সময়টা কখন। আমরা কিছুদিন আগে পানামা কেলেঙ্কারি দেখেছি, সেখানে আজকে বাংলাদেশের ক্ষমতাসীন দলের যারা নীতি নির্ধারক তাদের নাম সেখানে এসেছে। কিন্তু দর্শকের প্রশ্নের জায়গাতে যদি আসি, যে ক্রমবর্ধমান রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে কথা তিনি বলছেন, রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা করে, আজকে আপনি দেখবেন যে কানাডাতে বেগমপাড়া হয়েছে, সে বেগমপাড়াতে কাদের বাড়ি আছে? আজকে কানাডাতে সেকেন্ড হোম কাদের আছে? আজকে সুইস ব্যাংকে গত ৭৫,০০০ কোটি ডলার পাচার হয়েছে, কোন আমলে হয়েছে? এটা আপনি পরিমাণটা দেখতে হবে। আজকে বাংলাদেশের ব্যাংকগুলির কি অবস্থা হচ্ছে আপনাকে এটা দেখতে হবে। আজকে সোনালী ব্যাংক থেকে ৪,০০০ কোটি টাকা নিয়ে গেছে, অর্থমন্ত্রী বলছে এটা কোনো কিছুই না। আজকে বেসিক ব্যাংকের যিনি এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সকল তদন্তে অভিযুক্ত হয়ে আসছে এবং যে সরকার যে তদন্ত কমিটি করেছে একজনকে অভিযুক্ত করা হয়েছে, অথচ তার বিরুদ্ধে মামলা হচ্ছে না। সুতরাং আমরা বলছি না যে গভর্নমেন্ট, যে কথাটা রাশিক রহমান, আমি তার সাথে দ্বিমত করছি না, কিন্তু গভর্নমেন্টের যদি উদ্দেশ্য থাকে তার নিজের লোকদেরকে বাঁচানো, তাহলে তো আপনার সেখানে দুর্নীতি আপনি মুক্ত করতে পারবেন না, দুর্নীতি রোধও করতে পারবেন না, বরং দুর্নীতি আরো প্রসার ঘটবে। আজকে এই যে বলা হচ্ছে নারায়ণগঞ্জের 7 খুনের আসামি না, হ্যাঁ আমরা অবশ্যই বিএনপির পক্ষ থেকে কিন্তু অভিনন্দন জানিয়েছি, কিন্তু আজকে যদি আপনি দেখেন যে ঢাকা শহরে প্রকাশ্যে ঢাকা কলেজে গত রাত্রে 2 পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে এবং ছাত্রলীগের আহ্বায়ক সহ বহিষ্কার করা হয়েছে।
এবং আমরা দেখেছি সাথে সাথে আবার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এটি আইওয়াস, আজকে বৈশ্বিক করা হচ্ছে, কালকে আবার তাকে মিছিলে দেখা যাচ্ছে। আজকে এই বকুল ভাই নিজের এলিয়া এই যে কুষ্টিয়াতে আমরা দেখেছি যে এক আওয়ামী লীগের নেতার গুলিতে আজকে 19 জন গুলিবিদ্ধ হয়েছে। তো সুতরাং আপনি সুশাসন দেওয়ার জন্য সরকারের তো সে আন্তরিকতা থাকতে হবে। সরকার সারা বাংলাদেশটাকে একটি নিজেদের সম্পত্তি মনে করে। আজকে আপনি দেখবেন এমপি সব আওয়ামী লীগের, উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, মেয়র আওয়ামী লীগের, আপনার ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের, সর্বশেষ জেলা পরিষদ। ওইখানে সমাজের কোন অংশের কোন প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার বলেন জাতীয় বলেন কোন প্রতিনিধি নাই, যার জন্য একটি দলের রামরাজ্যত্ব আজকে বাংলাদেশে কায়েম হয়েছে। আজকে সামগ্রিক আমি এটা হচ্ছে অস্বীকার করে সে একটা কথা বলেছে যে বিএনপির আমলে কাউকে রাষ্ট্রপতির মধ্যে সুইডেন আসলামের কথা বলেছে। এই তথ্যটি আমি একেবারে শিওর হয়ে বলছি যে সুইডেন আসলাম এখনো কারাগারে রয়েছে এবং সে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী 23 জনের মধ্যে একজন। আপনাদের আমলে কজনকে রাষ্ট্রপতি ক্ষমা করেছে? মাত্র 2 জনকে রাষ্ট্রপতি ক্ষমা করেছে। সুইডেন আসলামকে ক্লেমেন্সি দেওয়া হয়েছিল না, দেওয়া হয়নি। এটা আমি একটা চ্যালেঞ্জ করে বলি, আমি চ্যালেঞ্জ করে বলি, প্রতিদিনে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মন্ত্রী মহোদয় উদ্ধৃতি দিয়ে আমি বলতে পারি দিস ইজ এ ফ্যাক্ট। আমি একটা নাম দিয়ে বলতে পারি, আমাদের আমলে 2 জনকে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা নাম আমার এখন মনে পড়ে যে জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ছিলেন নাজির রহমান মঞ্জু, তার 5 বছর জেল হয়ে গেছিল। আব্দুর রহমান বিশ্বাস শেষ কর্মদিবসে তাকে 2 বছর পর ওইটাকে মাফ করে দেওয়া হয়েছে। আর আরেকটা যেন কে দিয়েছে আমি এটা জানি না, কিন্তু তাদের মতো এইভাবে গণহারে রাষ্ট্রপতির ক্ষমা এটা হয়নি। এখন উনি বলতেছে রাষ্ট্রপতির প্রতি আস্থা। এখন আপনি বাংলাদেশের সংবিধানে কি আছে যে প্রধানমন্ত্রী যেটা ডিজায়ার করে রাষ্ট্রপতি সেটা বাস্তবায়ন করতে। রাষ্ট্রপতির কিন্তু আমাদের সাংবিধানিক ভাবে সেই ক্ষমতা তাকে দেওয়াই নেই যে রাষ্ট্রপতি তার ইচ্ছার কোথাও প্রতিফলন ঘটাবে। রাষ্ট্রপতি শুধু 2টা জিনিস পারে, একটা হলো সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান হয় তাকে প্রাইম মিনিস্টার নিয়োগ দিতে পারে আর চিফ জাস্টিস নিয়োগ দিতে পারে। যেটা বলছিলেন যে এক ধরনের আশা নিয়েই তো আপনারা গেছেন। হ্যাঁ, অবশ্যই আমরা তো আশা করতে পারি, তাহলে যার কোনো ক্ষমতা নেই তার কাছে যাচ্ছে না। ক্ষমতা সেইটা না, আমরা কিন্তু পদটাকে আমরা মর্যাদা দিতে চাই। আজকে আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে আজকে কোথাও নির্বাচন হচ্ছে না, তারপর আমরা নির্বাচন, কারণ আমরা গণতান্ত্রিক ধারাকে আমরা অব্যাহত রাখতে চাই। কারণ একটা গণতান্ত্রিক দলের মূল চেতনা কিন্তু আমরা গণতন্ত্র, এর বাইরে কিছু যাওয়া যাবে না। বকুল, আপনার কাছে আসবো কিভাবে আমরা প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারি সে প্রসঙ্গে। যে আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি স্যার ফাঁকে। ক্যালকুলাস একটা গণিতের ইন্টারমিডিয়েট এইচএসসি তো ক্যালকুলাস পড়ানো হয়, মাস্টার্স লেভেলেও পড়ানো হয়। সংবিধান নিয়ে যখন কথা বলবেন তখন আসলে কোন লেভেলের ক্যালকুলাসটা আপনি করেন? সংবিধানের এসেন্স কি? মহামান্য রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, আবার সব ক্ষমতাই আছে, এবং সেই কারণে আপনি যদি আইন ইন্টারপ্রেট না করতে পারেন, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি সংবিধান দ্বারা স্বীকৃত যে জাতীয় ঐক্য এবং সংহতির প্রতীক তিনি, এটাই যদি সত্য হয় তাহলে যে কোনো সংকটকালীন সময়ে যে কেউ তার কাছ থেকে নিরাময়ের জন্য যেতে পারে। যিনি এটা স্বীকৃতি দিচ্ছেন না, বুঝতে পারছি না। আইন নিয়েই তো কথা হচ্ছে, সংবিধান নিয়ে কথা হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা খুব ভালো আইন করলাম একটি দেশে, কিন্তু সেই আইনের প্রয়োগ যারা করবেন তারা যদি আইনের প্রয়োগ জনগণের ভালোর উদ্দেশ্যে না করে নিজেদের স্বার্থের উদ্দেশ্যে করতে চান, সেটা নিশ্চয়ই যে কোনো আইনি ব্যবস্থাতেই করা সম্ভব। তাহলে আমরা প্রতিষ্ঠানগুলো তৈরি কিভাবে করব যেখানে ব্যক্তি নির্বিশেষে সাধারণ মানুষের জন্য রাষ্ট্র কাজ করতে পারে? এখানে মানে মূল কথাটা আপনি আপনার শেষ কথার মধ্যে আপনিই বলছেন যে ব্যক্তি নির্বিশেষে সাধারণ মানুষের জন্য রাষ্ট্র যদি সেটা নিশ্চিত করতে হয়, তাহলে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকেই আগে রাষ্ট্রকে তার ডিরেকশনগুলো এবং তার অবস্থানগুলোকে নিশ্চিত করতে হবে। ধরে নেন আমরা একটা বাংলাদেশে এই মুহূর্তে একটা ভালো একটা ইলেকশন চাই, একটা ভালো ইলেকশন কমিশন চাই। তাহলে আমরা গত কয়েক বছর ধরে এটা লড়াইটা প্র্যাকটিক্যালি শুরু হয়েছে 90s এরশাদ বিরোধী সংগ্রামের মধ্যে দিয়ে, এবং আমরা সেখানে এসে সেই অভিজ্ঞতা কাজে লাগালাম। 3 জোটের রূপরেখা তৈরি করলাম, 3 জোটের রূপরেখার মধ্যে দিয়ে আমরা একটা নির্বাচন কমিশন তৈরি করলাম, আসলাম। কিন্তু ঘটনাটা হলো আমার সংবিধানেও বলা আছে, সেটা এমন কোনো ব্যাপার নেই, সংবিধানে সব কথা বলা আছে, মৌলিক অধিকারের সব কথা বলা আছে, কিন্তু অনুশীলনের তো জায়গাটা থাকবে। তাহলে রাষ্ট্রটা আসলে কার স্বার্থের? ওই যে ভদ্রলোক প্রশ্নটা করলেন চট্টগ্রাম থেকে, খুব মৌলিক প্রশ্ন করেছেন আসলে, যে ক্ষমতায় গেলেই লুটপাট করব, এই যে মেন্টালিটি, এবং এই যে ক্ষমতায় গেলে লুটপাট করব এবং রাষ্ট্রকে ব্যবহার করে লুটের সম্পত্তি আমি বিদেশে পাচার করব, এটার জন্য রাষ্ট্র যে আইনটা আছে সে আইনটা কার্যকর না। এখন ধরেন দুদক, এখন আমাদের দুদক আমরা তৈরি করেছি, কিন্তু দুদক তৈরি করার পরেও দুদকের যে প্রায়োগিক ক্ষমতা এবং তাকে নিশ্চিতভাবে তার ইন্ডিপেন্ডেন্সিটাকে, তার স্বাধীনতাটাকে আপনি কতটুকু নিশ্চিত করছেন?
সেখানে কি কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে? সেখানে কি মানে কেনা বেচা থাকবে, ঘুষ দুর্নীতি থাকবে? এখন ওই যে কুইনাইন জ্বর, মানে কি বলে জ্বর সারাবে নাকি জ্বর কুইনাইন সারাবে, কি একটা কথা আছে না, যে কুইনাইন সারাবে কে? আমাদের এইখানে এগুলো সমস্যাগুলো আছে। ধরেন একটা আমাদের যতটুকু প্রেস ফ্রিডম আছে ততটুকুতেই, যে যতটুকু আমরা প্রোটেক্টিভ ইয়ে করতে পারি, করাপশন প্রোটেক্ট করতে পারি, এটা যদি আরো বৃহত্তর আকারে আমরা যদি করতে পারতাম, করাপশনকে আমরা কমিয়ে আনতে পারতাম, করাপশন রোধ হতে পারত। আমাদের যদি আমাদের জুডিশিয়ারি নিয়ে, আপনারা জানেন যে জুডিশিয়ারির আইনের মানে দুটো ভাগ করে বিচার বিভাগ এবং ইয়ে বিভাগ, আইন বিভাগকে পার্থক্য করে সেখানে করা হলো বটে, কিন্তু অনুশীলনে কি হলো এখনো পর্যন্ত আমরা রায় দিয়ে তারপর আমরা এসে দাঁড়ালাম, আমরা পারলাম না। একটা ইফেক্টিভ ব্যুরোক্রেসি আমাদের, দেখেন ব্যুরোক্রেসি সংকটই হলো এত পয়সা কড়ি খরচ করে এত মেধাবী ছেলেরা আসে, লেখাপড়া করে, জয়েন করে, ট্রেনিং হয়, একটা করে গভর্নমেন্ট পাল্টায়, একটা করে আপনার ইয়েতে চলে যায়, মানে কি বলে ব্যুরোক্রেসি থেকে ওএসডি হয়ে বসে থাকে এবং রিটায়ারমেন্ট পর্যন্ত ঘটে যায়। এখন আপনি এই জায়গাটা একটা পলিসি তো নিতে হবে আপনাকে। আপনার এখন আমাদের ব্যুরোক্রেসি পলিটিক্সের পার্ট হয়ে গেছে, ব্যুরোক্রেসির মধ্যেও এটা চলে গেছে। তাহলে আপনি ব্যুরোক্রেসিকে, যেটা সবসময়ের জন্য কথা থাকে যে ব্যুরোক্রেসি একটা নিউট্রাল রোল প্লে করবে, কিন্তু সেই ব্যুরোক্রেসি আমাদের সোসাইটিতে সেভাবে আমরা দাঁড় করাতে পারলাম না। এটা সব থেকে বেশি ক্ষতি হয়ে গেছে মানে মিলিটারি শাসনগুলো আসার ফলে। এখন যদি ডেমোক্রেসিটা সামনে চর্চা হতে থাকে, এর ক্ষেত্রে আবার যদি পার্লামেন্ট এফেক্টিভ থাকে, তাহলে আবার ব্যুরোক্রেসিটা কিছুটা সোজা। পার্লামেন্ট আমাদের দেশে কতটুকু এফেক্টিভ হয়েছে সেটা হচ্ছে একটি প্রশ্ন, যে ইলেকশনটা করার ক্ষেত্রে অর্থাৎ পার্লামেন্টটাকে এফেক্টিভ করার জন্য আপনার যে সোশ্যাল পলিটিক্যাল যে ভ্যালুসটা তৈরি করতে হয়, তার জন্য যে ফ্রিডমটা লাগে সোসাইটিতে, তার যে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারটা লাগে, সেই অ্যাটমসফিয়ারটা আমরা তৈরি করতে পারছি না। এবং আমাদের সংবিধান যখন প্রণয়ন করা হলো, তখনই যখন 70 অনুচ্ছেদ আসছে, এক ধরনের শঙ্কা প্রকাশ করা হয়েছিল যে এক ব্যক্তির একনায়কতন্ত্র হতে পারে, দলের একনায়কতন্ত্র হতে পারে। সেটি কি হয়েছে আমাদের দেশে? না, ব্যক্তির এবং দলের একনায়কত্ব তো হয়ে যায়, মানে আমাদের প্র্যাকটিক্যালি দেখেন না কেন অনুশীলনের ক্ষেত্রেই সংকটটা এখানে। মানে আমরা যখনই বলি যে কোন দল তার মেজরিটি, যদি একটা ক্ষমতার ভারসাম্য থাকতো, একটা ভালো বিরোধী দল থাকতো, একটা ভালো ইলেকশন হতো, এই প্র্যাকটিসে যতক্ষণ আমি ঢুকতে না পারছি, যদিও আমি ওই দলের পক্ষের লোক না, এটা আমার ভাষায় যদি বলি এটা একটা বুর্জোয়া পলিটিক্স, আমি শব্দগুলো ব্যবহার করতে চাই না, তারপরেও দৃষ্টিভঙ্গির প্রশ্নে, নীতির প্রশ্নে একটা পার্লামেন্টারি পলিটিক্সেরও যত মূল্যবোধ যেটুকু আছে সেটুকু যদি চর্চা করা যায়, তার ভারসাম্যটা তৈরি হতে পারে। আমি আর দু একটি কথা বলি একটু, যেমন আমাদের এখানে মানে একটা আরেকটা জিনিস দেখেন যে গভর্নমেন্টের রেসপন্সিভনেস। এখন আমরা অনেক কথা বলি টলি, অনেক কিছু ডেমোক্রেসি কি বলে আমার ডেভেলপমেন্ট অনেক দূর যাচ্ছে, কিন্তু একটা ডেভেলপমেন্টের আবার একটা নেগেটিভ দিকও আছে। যেন আপনি একটা রাস্তা করবেন, নিশ্চয়ই কিছু মানুষকে সেখান থেকে উচ্ছেদ করতে হবে, কিছু বাজারঘাট উচ্ছেদ করতে হবে, কিছু লোককে কোণঠাসা করতে হবে, কিছু লোককে উচ্ছেদ করতে হবে। এই ধরনের পরিস্থিতিগুলোকে গভর্নমেন্ট তার প্রশ্নে সেই মানুষগুলোর প্রশ্নে, কারণ এই মানুষগুলো খুব সাধারণ মানুষ, এইগুলোর ক্ষেত্রে কি রোল দিতে পারে, তাই না? তাদের জন্য কি উপকার করতে পারে? আমরা শেষের দিকে চলে এসেছি। রাশিক রহমান, আপনার কাছে আসতে চাই। প্রতিষ্ঠান তৈরি করার কথা হচ্ছিল তো, সংসদীয় গণতন্ত্রের দেশ আমরা, আমাদের সংসদ আসলে কতটুকু কার্যকর হয়েছে বা কিভাবে করতে পারি? আমি একেবারে ফিলোসফিক্যালি আপনার কথাটা উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আপনি ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি সিস্টেমকে নিয়ে এসে মনে করছেন এটা ডেমোক্রেসির মানদণ্ড। কেন সেটা হবে? এই উপমহাদেশে রাজনৈতিক যে শক্তির আবির্ভাব, সেটা সম্পূর্ণভাবে ক্যারিজমা নির্ভর, ক্যারিজম্যাটিক পলিটিক্যাল ফিগারদের উপর নির্ভরশীল। এটার সাথে যুক্তরাজ্যের কোনো মিল নেই, যুক্তরাষ্ট্রের কোনো মিল নেই, কানাডার কোনো মিল নেই, অথচ আপনি তাকে অনুসরণ করার চেষ্টা করছেন। এই যে বলা হচ্ছে না একনায়কতন্ত্র, যেই দেশে 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই যে ক্যারিজমা, উনি যখন দেশ পরিচালনার দায়িত্বে আসলেন, তখন তো সবাই তাকে সহযোগিতা করছিল। তাহলে কি কোনো ক্যারিজমাটিক নেতা ছাড়া আমাদের দেশ চলবে না? চলবে না, চলবে তো নাই, কারণ আপনি তো রক্তকে অনুসরণ করছেন। এই দেশের মানুষের প্রকার প্রকৃতি যদি আপনি বুঝতে না পারেন, তাহলে সঠিক গণতান্ত্রিক প্রেসক্রিপশন আপনি দিতে পারবেন না। এটাই বাস্তবতা। আমি একদম রূঢ় বাস্তবতা একদম কাটছট ভাবে বললাম। মানে আপনি মনে করেন বাংলাদেশের গণতন্ত্র ব্যক্তি কেন্দ্রিক হতেই হবে? এখন পর্যন্ত তাই, এটাই বাস্তবতা। হয়তোবা হবে, সেটা তো অন্য সেটার রাস্তা কি সেটা আমি না, সেটার রাস্তা আমি 2 মিনিটে কিভাবে বলবো, কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি ওই জায়গাটায় আবার আসছি, যেহেতু বাংলাদেশের বাস্তবতা ক্যারিজমা নির্ভর লিডারশিপকে ফলো করার, সুতরাং ওই ক্যারিজমা নির্ভর লিডাররা যে গণতান্ত্রিক চর্চা করবেন, সেখানে তাদের ব্যক্তিগত যে প্রতিশ্রুতি জনগণের প্রতি, সেটাই হবে মুখ্য। সেই বিচারে যদি আপনি যান, তাহলে আজকের দেশের যিনি নেতা প্রধানমন্ত্রী, তিনি ব্যক্তিগতভাবে এতটাই প্রতিশ্রুতিবদ্ধ যে তিনি চেষ্টা করছেন ইনস্টিটিউশনগুলো বানানোর জন্য।
তবে কিছু চ্যালেঞ্জ আছে, সহজ ভাষায় বলতে চাই। এই যে ওএসডি করার কথা বললেন, 21শে আগস্ট যখন তৎকালীন বিরোধী দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করা হলো গ্রেনেড হামলার মাধ্যমে, যেই সম্মানিত বিচারপতি মহোদয়কে দিয়ে তদন্ত করা হলো, তিনি কি বললেন যে সব এভিডেন্স ধুয়ে মুছে ফেলা হয়েছে। অর্থাৎ সেখানে আমলাদের, আমি একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র, আমরা খুব সেখানে কিছু সংক্ষেপে আমি বলি, যেমন ধরেন সিটি কর্পোরেশনের কিছু আমলাকে সিদ্ধান্ত নিতে হয়েছে কারো একজন নির্দেশনায় যে পানি দিয়ে সব ধুয়ে মুছে সাফ করে ফেলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তাদেরকেও সহযোগিতা করতে হয়েছে। অর্থাৎ সরকার প্রতিষ্ঠান তৈরি করতে মানে ওই প্রতিষ্ঠানের কিছু লোককে আপনি এমন ভাবে দুর্বৃত্তায়ন করেছেন যারা রাষ্ট্র জাতির বিরুদ্ধাচরণ করতে প্রস্তুত ছিল, সেখানে অনেক সময় ওএসডি করতে হচ্ছে। এখন মোশাররফ ভাই ওএসডি নিয়ে চিন্তিত এই কারণে যে তার দলের যারা অনুসারী তারা ওএসডি হয়েছে, কিন্তু তারা যে রাষ্ট্রবিরোধী কাজ করেছে এই প্রসঙ্গে উনি বলছেন না। একেবারে শেষ প্রান্তে যেহেতু ব্যক্তির কথা বলা হলো এবং রাশিক রহমান বলছিলেন ব্যক্তির ক্যারিশমা ছাড়া, ব্যক্তি কেন্দ্রিক নেতৃত্ব ছাড়া বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে সম্ভব না, এখান থেকে উত্তরণের কোন উপায় আপনি দেখেন কিনা? না ভাই, এটা আপনি উত্তরণ বলছেন না, খারাপ কেন? না, এই যে আপনি যে কথাটা বলেছেন, এখানে বাংলাদেশের যে ন্যাচারাল যে একটি আমরা দেখি উত্তরাধিকার এটা আছে, কিন্তু তারপরও যে আপনার এর বাইরে যে নেতৃত্ব উঠে আসছে না তা কিন্তু না। আমরা কি দেখছি পরিবারের বাইরে থেকে, পরিবারের বাইরে বহু বাংলাদেশে আছে, হয়তো মূল নেতৃত্বে আসতে পারছে না, কিন্তু আপনি আঞ্চলিকভাবে বহু ক্ষেত্রে দেখেন অনেক লোক চলে আসছে। বাংলাদেশে যারা মন্ত্রী হচ্ছে বা অন্যান্য দলের নেতৃবৃন্দ আছে, তারা কি খুব বড় পরিবারের লোক? নিশ্চয়ই না। সর্বোচ্চ ক্ষমতার শীর্ষে কি আমরা দেখছি? এটা হলো এখন হলো একটা দলের, আপনার দেখতে হবে যে দলের নেতা কিভাবে নির্বাচিত হয়। সুতরাং আমাদের এই ভারত, বিশেষ করে উপমহাদেশে যে একটি দল পরিবারের প্রতি বিশ্বাস বা জনগণের আস্থা, এটা আমরা লক্ষ্য করি। যেমন ভারতের দিকে আপনি তাকালে দেখবেন যে নেহরু পরিবারের প্রতি মানুষের একটা আস্থা আছে, পাকিস্তানের দিকে যান ভুট্টো পরিবারের প্রতি আস্থা আছে, বাংলাদেশেও দেখেন দুইটি পরিবারের প্রতি আস্থা। এটা হলো কিছু মনে করেন না ভাই, নেতা হওয়ার জন্য দল লাগে না, দলের নির্বাচন লাগে না। যিনি জনগণের কাছে প্রমাণ করতে পারবেন যে জনগণের স্বার্থ তার কাছে নিরাপদ, তিনি নেতা হবেন। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধু ছাড়া, বঙ্গবন্ধুর কন্যা ছাড়া এই আস্থা আর কেউ অর্জন করতে পারেননি। একেবারে এটাকে উত্তরণ বলে আমি মনে করি আমাদের রাজনীতিকে ডাউন সাইজ এটা উনি ওনার দৃষ্টি থেকে বলছে, উনি ওনার একইভাবে খালেদাদের প্রতি কিছু মানুষের আস্থা আছে। প্রতিষ্ঠান আমরা কিভাবে তৈরি করব? না না, একটা কথা হলো আপনি যদি একটু সময় দিয়ে সুযোগ নিয়ে ডেমোক্রেসিটা স্পেয়ারে চর্চা করেন, ধরুন বঙ্গবন্ধু হয়ে উঠলেন কি করে? আমি কনসেস করি কি, সেটা হচ্ছে যে উনি বলছেন যে ক্যারিসমেটিক, হ্যাঁ বঙ্গবন্ধু অবশ্যই ক্যারিসমেটিক লিডার ছিলেন, কিন্তু বঙ্গবন্ধু হয়ে ওঠার প্রসেসে নেতা হয়ে তো তিনি ক্যারিসমেটিক হয়েছেন, বিফোর দ্যাট হি ওয়াজ নট ক্যারিসমেটিক। তাকে অর্জন করতে হয়েছে, এবং তিনি তো আর উত্তরাধিকার সূত্রে আসেননি, তিনি এখান থেকেই জন্ম নিয়েছেন, এই মাটিতেই। এবং লিডারশিপের এই প্রশ্নটা কিন্তু এখন যেটা দাঁড়িয়ে গেছে, উত্তরাধিকার শুধু উপরে না, উত্তরাধিকার নিচেও তৈরি হয়েছে। মানে স্বামী মারা গেলে বউ হচ্ছে বা বউ ফ্যামিলিতে হচ্ছে, এই টেন্ডেন্সিটা এখন পর্যন্ত এই দেশে চলবে যতক্ষণ না পর্যন্ত প্রপারলি ডেমোক্রেসি এবং লিটারেসি দুটো মিলে, এডুকেশন মিলে যদি একটা সোসাইটির ডেভেলপমেন্টটা যদি মিলতে পারে তবে গিয়ে হবে। একটু বলি, সেলফলেস হওয়ার যে সংক্ষমতা, ত্যাগী হওয়ার যে, সেটা কিন্তু ক্যারিজমার একটা অংশ। আমরা এই আলোচনা চালিয়ে যাব, কিন্তু আপনি অন্য নেতাকে পাচ্ছেন না, এটাই বাস্তবতা। আমি কাউকে খুশি করার চেষ্টা করছি, আমি বাস্তবতা। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই আলোচনা চালিয়ে যাব, কিন্তু আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। একটা কথা, ধন্যবাদ।